বাসার আদরের নবাবজাদা, তাই লুঙ্গিটা খুইলা টান দিয়া ভালো করে একটু ভাব লইয়া রাস্তা দিয়ে হাঁটার মজাটাই যে অন্যরকম। সানগ্লাসটা একটু ওপর নিচ কইরা মায়াগুলো দেখার মজাটাই যে অন্যরকম। একটু লুঙ্গি আর হাফ একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তার এদিকে হাঁটছি আর মায়াগুলোরে দেখতেছি। আহা, আল্লাহ পাক নিজের হাতে কতই না সুন্দর কইরা মায়াগুলারে বানাইছে। মাচার ওপর বসে আছি, রাস্তা দিয়া মেয়ে যাইতেছে, তখন তো ঘানটা না ধরলেই হয়। ও টনি মা তোমার টনি কথা শোনে না, রাস্তা দিয়া হাইটটা যায় আরই পাতে না। টনি স্কুলে যাইব, টনি কলেজে যাইব, টনি রে নিয়ে আমি পার্কে যাইব। ও টনি মা তোমার টনি কথা শোনে না, যার তার লাগে ডেডিং মারে আমায় চেনে না। মনের আনন্দে গান গাইতেছি, কারণ আজকে আমি ঢাকায় চলে যাব আর আব্বার গোরানি খাওয়া লাগবে না আমার। তখনই আমার আন্ডাকালের বন্ধু রৌদ্র এসে আমার পেছন থেকে ধাপ্পা দিয়ে বলে ওঠে, বন্ধু, ফ্যান দিলাম, লুঙ্গি দিলাম, গেঞ্জি দিলাম না, তুই ল্যাংটা কেমনে যাবি সেটা আমি বুঝলাম না। হারামজাদা, গান তো গাইতেই পারোস না, বরঞ্চ গানে তুই খালিগর করে বানিয়ে দিস। হরে ভাই, তুই যে মাইয়া করে তাকাইয়া তাকাইয়া এইভাবে বেসুরা গান গাইতেছে, তোর গাল দুইটা লাল কইরা যায়, আল্লাহ জানে। আব্বে হালা, কস কি তুই? আমার লাগে মজা নিস? তুই জানিস না আমারে কিস করব না লালালা করব। থাক বন্ধু, জীবনে এখন একটা মাইয়া পড়াতে পারলি না, তাই এত ভাবনার প্রয়োজন নেই। আরে বন্ধু, জীবন তো একটাই, তাহলে প্রেম 10টা করে কি লাভ? করলে একজনের সাথেই করব, যারে ভালো লাগে তারই করব। প্রয়োজন হলে আব্বার সাথে আরও একবার আমি বিশ্বযুদ্ধ করতে রাজি আছি। বন্ধু, শুনলাম তোর বাপ নাকি পথ দিয়ে আস্তে আস্তে বাস নিয়ে, তুই নাকি এখানে বসে আকাম করতেছিস, তোরে নাকি বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য। দেখে আসলাম তোর বাপে একটা লাঠি নিয়ে তোরে খুঁজতেছে। হারামজাদা, কি কস তুই? এত সময় ধরে বলিসনি কেন? তোর কথা শুনে তো আমার জানটা মনে হয় 2 টুকরা হয়ে যাইব। করিম চাচার দোকানে আমি দৌড় লাগালাম, নয় কিন্তু আমার লুঙ্গি ফেলে আমারে পিটাইব। বন্ধু, লুঙ্গিটা রাইখা যা, তাইলে তোর দৌড়াতে একটু সুবিধা হইব। হারামজাদা, তোরে এমন মাইটটা যে দেমো, সে মাইটটা তুই কবে বলবি তা জানি না, না হয় সব কিছু ভুলে যা, তাহলেই হয়ে যাব। আচ্ছা বন্ধু, তোর পালানো লাগবো না, আমি এমনি মিথ্যা কথা বলছি। আমরা 2 বন্ধু মিলে একটু বাদাম খাই। শালা, তোর বীজের উপর আল্লাহ ঠাডা পড়ব 101 যেটা তোর ডালে মেইন পয়েন্টে গিয়ে আগে আনবে, যার ফলে তুই কোনোভাবে কোনোদিন বাবা হতে পারবি না। আমার বিল কিসের? কসম লাগে বন্ধু, তুই এমন অভিশাপ দিস না। তোর এই অভিশাপ যে আমার মেইন পয়েন্টের কি আঘাত আনে। আচ্ছা চল একটু ঘোরাঘুরি করে আসি। বন্ধু চল, বিলকিসদের বাসা থেকে একটু ঘুরে আসি। আগামীকালকে তুই তো আবার ঢাকায় চলে যাবি, তোকে আবার কবে পাই না পাই। ওরে শালা, নিজের গার্লফ্রেন্ডকে দেখার জন্য আমাকে বকরি বানানো হচ্ছে? আরামজাদা, তোর হোসি আজকে। দাঁড়া, তোর যদি লুঙ্গি খুলে না দিতে পারি আজকে, তাহলে তুই আমার উপর মতে দিবি। প্লিজ বন্ধু, তুই তো আমার সন্টু মন্টু ময়না পাখি টিয়া পাখি কলেজের বন্ধু। ওই, তোর সন্টু মন্টু টয়না পাখি এগুলো বাদ দে, আগে 100 টাকা দে, তারপর কথা বল। আমি আবার ফ্রি কাজ করতে পছন্দ করি না। যা, তোর রহিম চাচার দোকানে গিয়ে একটা চা খাওয়াবো। তারপরেও বন্ধু আমার সাথে চল। আমার বিলকিস 2 দিন ধরে আমার সাথে কথা বলে না। কথা বলবি কি করে? এমন একটা প্যাচ করাই দিছি যে প্যাচটা শুনে তোর সাথে কথা কি তোরে দেখলে জুতা দিয়ে পিটাবে। বন্ধু, তোর সাথে আমার একটা শত্রুতার আছে। তুই ঘটনাটা কি ঘটাইলি যার কারণে আমার বিলকিস আমার যাওয়ার জন্য বললো? দেখ বন্ধু, আমি অনেক সত্যবাদী, তুই তো ভালো করে জানিস আমি কখনো মিথ্যে আশ্রয় নিই না, তাই আমি সত্য কথাই বলেছি। ওরে আমার সোনামানিক রে, একদম সত্যবাদী আসছে আমার দরবারে। বাবা, এমন সত্যবাদী মানুষটারে নিয়ে যে আমি এখানে বসে আছি কেন? হারামজাদা, বল কি হয়েছে? বেশি কিছু বলি নাই, শুধু এতটুকু বলেছি যে আমি যখন রৌদ্রের সাথে ছিলাম, রৌদ্র শয়তানি করে বাদ দিতে গেছে, কিন্তু একটা ফাঁদে ওর সাথে হাগা চলে আসে, আর এতে বাজারের সব মানুষ তো ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে পেটের চামড়া ঘিলো হয়ে গেছিল। প্রদুত্তর আমার এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর রাগটা এমন পর্যায়ে হয়ে গেছে যে মনে হচ্ছে ও আমার প্যান্ট খুইলা আমারে পিটানোর মতো হয়ে যাচ্ছে। বেশি কিছু বলি নাই, শুধু এইটুকু বলেছি যে আমি যখন রৌদ্রের সাথে ছিলাম, রৌদ্র শয়তানি করে পা দিতে গেছে, কিন্তু একটা পাদে ওর সাথে হাগা চলে আসে, আর এতে বাজারের সব মানুষ তো ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে পেটের চামড়াগুলো কিলো হয়ে গেছে। রৌদ্র আমার এমন কথা শুনে তেলে বেগুনে চলে ওঠে। ও
ও রাগটা এমন পর্যায়ে গেছে যে মনে হচ্ছে ও আমার প্যান্ট খুইলা আমারে পিটানোর মতো হয়ে গেছে। হারামজাদা, আজকে তোর খবর আছে। তোর যদি পিটায় তোর পা দুটা না ভাঙতে পারি, তাহলে আমার নাম রুদ্র না, এই বলে দিলাম। আমি আর কি, আমি তো দিলাম লুঙ্গিটা খোস করে মাইরা একটা দৌড় এক ধরে কোথায় যাব নিজেও চাই না। রৌদ্র গালাগালি দিতে লাগলো। আমি হাসে হাসে বাসায় যাওয়ার সামনেই দেখলাম আব্বা দাঁড়ায় আছে। আমি তো আমার পুরো কলেজা একটা জায়গায় রাইখা আব্বারে সালাম দিলাম। আসসালামু আলাইকুম রফিক ভাই। হারামজাদা, বাবার সাথেও মস্কারি করা তোর গেল না। আজকে তোর খবর আছে, দাঁড়া। আসলে আমি একটু এরকমই হারামজাদা টাইপের, সবার সাথে একটু মজা মাস্তি করি। আব্বার সার দিলাম না। আব্বা তো আমার পেছন থেকে দৌড়াতে লাগলো। লুঙ্গি কোথায় আমি কোথায়, এগুলো কোনো অংশে হুঁশ আছে নাকি? দূরে পালাতে পারলেই চলে। কোনো রকম দূরে পালিয়ে বাসায় ঢুকলাম। বাসায় এসে হাঁপাতে লাগলাম। তখন আমার এমন অবস্থা দেখে আম্মু বলে ওঠে, কি রে বাবা, তুই কি আমাকে শান্তিতে একটু থাকতে দিবি না নাকি? তুই নাকি রহিমের নারকেল গাছের সবগুলো ডাব তুই পেরে নিয়ে গেছিস। এসব কি? আমি তো আর সহ্য করতে পারছি না রে। শালা হারামজাদা কি মিথক, আমি মাত্র 5টা ডাব নিয়েছি। আর ও বলে কিনা সবগুলো ডাব নিয়েছি। আগামী রাতে ওর সবগুলো ডাব আমি একদম কুচি কুচি করে কেটে ফেলবো। তোর আব্বুকে আমি বলেছিলাম তোকে যেহেতু ঢাকা না পাঠাই, কিন্তু তোরা এমন অবস্থা না। তুই তো পড়াশোনা এখানে করিস না বলেন তো, এখানে শুধু ঝগড়া আর মানুষকে জ্বালানোই তোর কাজ। আম্মু, আমার শোন আম্মু, আমার কলিজার আম্মু, আমার ময়না আম্মু, তুমি আমার কথা বলো না। তুমি ছাড়া আমার কি আছে? আমি একটু দুষ্টুমি না করি তাই বলে তুমি আমারে ঢাকা পাঠিয়ে দিবা? এইসব বললে ছিঁড়ে ভিজবে না বাপ। আর তুমি যতই বলো না কেন, আমি এসব শুনছি না। তোর আব্বু ডিসিশন নিয়ে ফেলেছে, তোকে ঢাকায় পাঠাবে। এবং কি তোকে আগামী কালকেই যেতে হবে। সবকিছু আমি রেডি করে রেখেছি, ওই যে দেখ সব গোছানো আছে। না মা, না, আমি বিশ্বাস করি না। না মা, আমি বিশ্বাস করি না। দেখ বাবা, ওই বাপ্পারা যে ডায়লগটা না হয় তোর কাছেই থাক। তুই বিশ্বাস করবা না কর, কিছু করার নাই। মনের মধ্যে আমি তোকে তো ফাটাবই, যতই কষ্ট হোক না কেন। প্রয়োজন হলে তোর পিছন দিয়া 2টা বাড়ি দিয়ে আমি তোকে ঢাকায় নিয়ে ফেলবো। পড়াশোনা তো সব গোল্লায় গিয়েছে, তাই আমি তোকে একদম ডিসিশন ফাইনাল করে ফেলেছি। ঢাকায় পাঠাবো আর ওইখানে ইউনিভার্সিটিতে তোকে ভর্তি করিয়ে দিব। তুই ওখানে থেকে পড়াশোনা করবি। এখানে তো চোর ছাত্রামি ভালোই করেছিস, কিন্তু ওখানে যদি করতে যাস তাহলে তো জানিস ঢাকার মানুষরা পিটিয়ে তোকে একদম ভূত বানিয়ে ফেলবে। ঠিক আছে আমার আম্মু, ঠিক আছে। আমার আম্মু যেহেতু আমার শত্রু, তাহলে আমার এখানে কিছু করার নেই। আল্লাহ পাক, তুমি আমাকে নিয়ে যাও। কি মা আমাকে দিয়েছো যে মা তার সন্তানের কষ্ট দুঃখটা বোঝার চেষ্টা করে না। এত শাস্তি আর দুঃখ কষ্ট আমি সবগুলো ভিন্ন জায়গায় দিয়ে দিতে চাই। তুমি আমারে নিয়ে যাও আল্লাহ তোমার কাছে। এমন ইমোশনাল ডায়লগ মেরে কোনো লাভ হবে না। আমি তো একটাই কথা, তুই ঢাকায় যাবি, এটাই শেষ কথা। আর ওখানে গিয়ে পড়াশোনা করবে। এখানে তো তুই ক্লাসে করতে যাস না। আমি রুদ্রকে জিজ্ঞেস করেছি, ও বলেছে তুই নাকি শুধু মেয়েদের পিছনে ঘুরপাক খাস। নাউজুবিল্লাহ মামা, আপনি এত বড় একটা কথা কেমনে করলেন? আমার এমন একটা অপবাদ দিতে আপনার কি একটু লজ্জা লাগলো না? মায়া দেখিটা ঠিক, এটা আল্লাহ তালার প্রকৃত একটা জিনিস। আল্লাহ তালা হাত দিয়ে বানাইছে তাই দেখতেছি। তাই বলে কি আমি কোনো মায়ারে গিয়ে ডিস্টার্ব করেছি? কোনো মেয়েকে কোনো মেয়ে কি তোমার এসে বলছে যে আমি তারে ডিস্টার্ব করেছি? আমি তো কোনো মেয়েকে পছন্দই করতে পারি না। আমি ভাবলাম একটা মেয়েকে পছন্দ করে তোমার ফুটফুটে একটা পুত্রবধূ করে নিয়ে আসবো। দেখ বাপ, তুই বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই এমন একটা মেয়ে বিয়ে কর যে মেয়েটা সুশীল, ভদ্র এবং কি তোর থেকেও অনেক বুঝতার। কারণ তোকে সামলানো হতো একটা বাচ্চা, তোর মতো তোকে সামলাবে এমন একটা জানা জ্ঞানী মেয়ে আমার দরকার। তারপরেও আম্মা, আপনি আমার নামে মিথ্যা কথাটা বলে দিলেন ঠাস কইরা। এত ভাব নেওয়ার প্রয়োজন নেই। এখন যা, উপরে যা, আমি খাবার দিচ্ছি। কিছুক্ষণ পরই তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। 1 কেজি কষ্ট নিয়ে ওপরে চলে গেলাম। পলিথিনের মধ্যে চোখের পানিগুলো ফেলে এরপর পলিথিনটা ঠাস করে ফাটিয়ে বললাম, যা উড়ে যা আমার দুঃখ কষ্ট পান পাখি, তুই উড়ে চলে যা। নিলয়ের মা, কোথায় তুমি? আরে বাবা, হয়েছেটা কি? আমি রান্নাঘরে। চেঁচে মাথা খাচ্ছ কেন? হয়েছেটা কি সেটা তো বলবে। তোমার ছেলের জ্বালাই তো পাড়ার কেউ শান্তিতে এক মুঠো ভাত খাওয়াতে পারবে না। দেখি তোমার ছেলে যেখানে সেখানে মানুষকে বলছে, আর এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে কথা লোটাচ্ছে। আমার জিনা তো একদম হারাম করে দিয়েছে। তোমার ছেলেকে যে আমি কি করব,
বুঝে উঠতে পারছি না। ওকে তো আমি পিটিয়ে একদম ফার্স্ট চামড়া করে ফেলবো। থাকুক, এখন আর কিছু বলার প্রয়োজন নেই। আমি অনেক বকা দিয়েছি, উপরে গিয়েছে, আর আগামীকালকে বলেছি ঢাকা যাওয়ার জন্য। তুমি ওখানে ওই যে ভার্সিটিটার কথা বলেছি, ওখানে ভর্তি করিয়ে দাও ওকে। ওর জন্য তো আমি কোনো আর ভার্সিটি রাখিনি, সবগুলোর মধ্যেই ওকে আমি ভর্তি করিয়েছি, কিন্তু কোনোটাই ও গিয়েছে। আশা করি ঢাকা গেলে ও ঠিক হয়ে যাবে। আর তুমি একটা ভালো হোস্টেলের মধ্যে ওকে থাকার জন্য ব্যবস্থা করে দিও। আর হোস্টেলটা যদি ভালো না হয় তাহলে তুমি ওকে একটা রুম নিয়ে দিও। আমি ওকে ডেফোডিল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিব। এই ব্যাপারে ওখানে আমার একটা বন্ধু আছে, ও ওখানের প্রিন্সিপাল। তাহলে তো ভালোই হয়, আগামীকাল তুমি ওকে সাথে করে নিয়ে যাও। রাতে খাবার খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি, এমন সময় কল। বন্ধু, তাহলে আগামীকাল ঢাকায় যাওয়া হচ্ছে তো? হরে চিন্তা করলাম আম্মু অনেক প্যারায় থাকে আমারে নিয়ে, তাই ভাবছি ঢাকায় যাব, মন দিয়ে পড়ালেখা করব। রোদ্রের সাথে আরও কিছু সময় কথা বলে রাতে ঘুমিয়ে যাই, কারণ আবার আগামীকালকে আবার ঢাকায় যেতে হবে। সত্যি আব্বু আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তো আমার জন্য এত চিন্তা করে। এখন থেকে ভাবছি আর ফাজলামো না করে ভালো হয়ে যাব। আসলে ছেলেকে দূরে পাঠাবো, কষ্ট হচ্ছে অনেক, তাই না? কষ্ট কি আমার কম হচ্ছে? সকালবেলা আব্বু আমার সাথে আমাকে নিয়ে ঢাকায় অ্যাডমিশন করে দেওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না, ভুলেই গেছি। আমি হলাম আপনাদের ফাজিল নিলয়। ভালো করে জানেন আমার পুরো নাম নিলয় চৌধুরী। এটা কিন্তু আমার সব সময়ের কালেক্টর, বাট সত্যি বলতে কিন্তু আমি মানুষ ভালো, মা বাবার একমাত্র সন্তান। আমার আগে বেশি আর কেউ নেই, আমি শুধু মা বাবার দুলালের ছেলে। প্রায় দীর্ঘ 8 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছালাম। ঢাকায় এসে আব্বুর বন্ধুর বাসায় গেলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সকালবেলা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির সামনে আসতেই দেখলাম লেখা বড় করে ডেফোডিল ইউনিভার্সিটি। ভেতরে প্রবেশ করে দেখি, বাহ, ক্যাম্পাসে তো অনেক সুন্দর দেখতে, অনেক শান্তি পেলাম। আশেপাশে দেখলাম অনেক সুন্দরী মেয়েরা হেঁটে যাচ্ছে, মেয়েদের দিকে তাকাবো না, এখন আমি ভালো হয়ে গেছি। আমার এমন কাণ্ড কারখানা দেখে আব্বু বলে ওঠে, আমার ছেলে আবার এত ভালো কি করে হয়ে গেল? মাথা নিচু করে হাঁটছে, আগে তো কখনো দেখিনি। যাক, ঢাকায় আসার পরে তাহলে এখন ভদ্র হয়ে গিয়েছে। ঠিক আছে, চল এখন প্রিন্সিপালের কাছে যাই, আমার বন্ধু মনে হয় চলে এসেছে। আব্বু তার বন্ধুর কাছে নিয়ে যায়। তার বন্ধুকে দেখে তো কৌশল বিনিময় করতে লাগলো। এরপরে দুই বন্ধু তো আড্ডায় ভুলেই গেল। আরে বন্ধুদের জন্য আসা, এটা আমার ছেলে, ওকে অ্যাডমিশন করার জন্য এনেছি। আপনার বন্ধু আমাকে অ্যাডমিশন করে দেয় আর বলে দেয় কলেজে 2 দিন পর আসার জন্য, কিন্তু কেনাকাটা করে এরপর কলেজে আসতে। তারপর উনি সবার সাথে পরিচয় করে দেবে। এরপরে বিদায় জানিয়ে আব্বা আবার তার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে আমাকে হোস্টেলে দিয়ে আসে। হোস্টেলটা দেখলাম মোটামুটি ভালো, তাই থাকার জন্য বলে দিলাম। টাকা আছে, এটা হাত খরচ হিসেবে রেখে দে, প্রয়োজনে খরচ করিস। আর আমি এমনিতেই আমার বন্ধুকে বলে দিয়েছি, তোর আঙ্কেল থেকে প্রয়োজন হলে তুই টাকা নিয়ে নিস, সমস্যা নেই। আর তো যত প্রয়োজন ও দেখে নেবে, সমস্যা নেই। আব্বু আরও নেতিবাচক কথা বলে ওখান থেকে চলে যায়, কারণ আব্বাকে আবার ট্রেন ধরতে হবে। আব্বু হোটেলের বড় ভাইদের সাথে পরিচয় করে দিয়ে ওখান থেকে চলে যায়। আমি হোস্টেলের ভিতর তখন রুমে বসে আছি, তখন একটা ছেলে এসে বলে ওঠে, হাই, আমি ঈশান, তুমি? জি আমি নিলয়, আর আমি নতুন অ্যাডমিশন নিয়েছি, ফার্স্ট ইয়ার। শুনে ভালো লাগলো। আমিও ফার্স্ট ইয়ার নতুন অ্যাডমিশন নিয়েছি, মাত্র 2 মাস হয়েছে। ভালো লাগবে, কারণ এখানে সবাই খুব ভালো এবং কি ভদ্র, তাই তোমার এখান থেকে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, সবাই ভদ্র মনে মনে, কিন্তু আমি যে কতটা ভদ্র তা তো আর জানে না। আমার ভদ্রতা সম্পর্কে যদি সবাই জানে তাহলে তো সবাই আমাকে গরু মানতে শুরু করবে আর কি। কি ব্যাপার, তুমি মনে মনে কি ভাবছো সত্যি করে বলো তো? না ভাই, আসলে আমি কিছু কেনাকাটা করিনি তো, তাই ভাবছিলাম কোথায় গিয়ে কেনাকাটা করা যায়। আমি তো এখানে কিছু চিনি না। দেখো, প্রথমত তুমি আমাকে আপনি করা বলা বাদ দাও, কারণ আমরা দুজনে একই ক্লাসে এবং কি এখন থেকে যেহেতু রুমমেট, তাই আমরা ফ্রেন্ডস, তাই তুমি করে বলবে। বলো এখন আমি কোথায় গেলে ভালো শপিং করতে পারবো? আমি ভাবছি 2 দিন ক্লাস করব না, কারণ আমাদের ভার্সিটিতে নতুন একজন ম্যাম আসছে, এই জন্য আর্ট ক্লাস আমাদের 2 দিন হবে না।
অন্যান্যদের হবে, হয়তোবা ম্যাম চলে আসলে ক্লাস হতে পারে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। ম্যাম আসবে মানে? আরে আগে যে টিচারটা ছিল উনি চলে গিয়েছে, এর মধ্যে ভালো কোনো টিচার পাইনি শুনেছি, নতুন একটা ম্যাম পেয়েছে। উনি খুবই ভালো এবং কি ট্যালেন্টেড মানুষ। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে উনি অবিবাহিত এবং কি বয়সে অনেক কম, আমাদের থেকে হয়তোবা 2-3 বছরের বড় হবে। আর উনি দেখতে এতটাই সুন্দরী যে শুনেছি আমাদের পুরো ড্যাফোডিলের সব থেকে সুন্দরী মেয়েদের থেকে 1 নম্বরে আছে। ভাই, তোমার কথা শুনে তো আমার এখন মনের মধ্যে ম্যামের প্রতি লাড্ডু ফোলা শুরু করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এখনই গিয়ে ম্যামকে প্রপোজ করে দিয়ে আসি, কারণ যদি আমার মনে লেগে যায় তাহলে তো আমি হাল ছাড়বো না। বাবাই বাহ, তুমিও দেখি আমার ক্যাটাগরির মানুষ। রিল্যাক্স ভাই, যেহেতু আমরা দুজন ফ্রেন্ড তাই এইসব নিয়ে কোনো প্যারা নাই। আগেরটা আগে থাকুক, পরেরটা পরে, এইসব নিয়ে পরে ভাবা যাবে। এখন চলো, তোমাকে নিয়ে যাই, আমারও কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে। ঈশানের সাথে একটা শপিং মলে যায়, এরপর আমি আর ঈশান দুজনে মিলে কেনাকাটা করে নিই। এরপরে আমরা আবার হোস্টেলে চলে আসি। দুদিন কলেজে যাওয়া হয়নি। আমার ঈশান ভাবছিলাম দুজনে রান্না করে খাবো, কারণ এখানে যে অবস্থা রান্নার আমাদের দুজনের মতো পছন্দ না, তাই আমরা মিলে খাওয়ার বন্দোবস্ত করে নিয়েছি। নিলয়, আমি তো রান্না করতে পারি, তুই গিয়ে বাজারটা করে নিয়ে আয়, আমি না হয় রান্নাটা করে ফেলি। আগামীকালকে আবার আমাদেরকে কলেজে তো যেতে হবে, তাই না? এমনিতেই শুনেছি নতুন ম্যাম নাকি অনেকটা রাগের স্বভাবের মানুষ। আরে ভাই, চাপ নিস কেন? আচ্ছা তুই দাঁড়া, আমি গিয়ে বাজার করে নিয়ে আসি, তুই এত সময় ভাতটা চড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে, যা, আমি ভাত বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। ঠিক তখনই রাস্তার এক পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। আমি খেয়াল করিনি, মেয়েটার সাথে ধাপ করে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগায় মেয়েটি নিচে পড়ে যায়। ও, আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি আসলে লম্বায় 5 ফিট আর 7 ইঞ্চি। ওই হিসাবে একটু মোটামুটি লম্বা, মানে বেশিও না এবং কি কমও না, একদম যথারীতি প্রয়োজন আছে। আর আমার বুকের হাড়টা অনেকটা ভালো, এমনকি শরীরে 6 প্যাক। আর মেয়েটা আমার ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে একপাশে পড়ে যায়। মনে হয় মেয়েটা একটু ব্যথা পেয়েছে। আল্লাহ গো, আমি মরে গেলাম। কোন এক হাতি আমাকে ধাক্কা দিয়েছে, আমার কোমরটা মনে হয় একেবারে পুরো ভেঙে গেল। সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। কথাটা বলে আমি মেয়েটার দিকে হাত বাড়ালাম। মেয়েটার চুলগুলো এলোমেলো হওয়ার কারণে আমি ঠিক মেয়েটার চেহারাটা দেখতে পেলাম না। তখন মেয়েটা যখনই চুলগুলো হাতের ইশারা দিয়ে একটু নেড়ে ওঠায়, তখনই আমি মেয়েটার সৌন্দর্যের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এটা কি দেখছি আমি? এটা কি আবার সেই স্বপ্নের রানী রূপসী মায়াবতী মেয়েটা যাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখি, বাস্তবে না? যাকে দেখার জন্য 4টা দিন আমি অপেক্ষায় থাকি, সে মেয়ে আমার সামনে। এটা কি করে সম্ভব? আমি তো হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এই ফাজিল ছেলে, বাঁদর ছেলে, এই স্টুপিড কোথাকার, আপনি কি দেখে শুনে চলাফেরা করতে পারেন না? আমার মনে হয় কোমরটা পুরো ভেঙে গেল রে। এই, মুখ সামলে কথা বলবেন। আপনি তো কানার মতো ঢং ঢং করে হাঁটতে লেগেছিলেন আর আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেলেন। আপনার যে বাতাসের মতো চেহারা, ওই এমন একটা ফু দিলে তো উড়ে যায়। কে আপনি? আপনার তো সাহস কম না, আমাকে পেতনি বলেন, আবার ফু দিলে আমি উড়ে চলে যাব? আপনার তো সাহস দেখে আমি পুরোই একদম কনফিউজ হয়ে যাচ্ছি। বাপরে, আসছে আমার ওগান্ডাদের রাজকুমারী, তাকে দেখলে আবার আমার নাকি কি হয় জানি না। এই যে মিস্টার, আপনি নিজেকে কি ভাবছেন? একে তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, এরপর আবার আমাকে অপমান করছেন। আপনার না খবর আছে। ও মা, ব্যথা করছে রে। এই যে মিস আন্টি, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ধাক্কা দিইনি, ভুলবশত হয়ে গেছে। এইসব বড় বড় শহরে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, এটা স্বাভাবিক। আমি আন্টি? তবে যদি হাতের কাছে পাই তাহলে কিন্তু গিলে খেয়ে ফেলবো। আমি তো আপনার হাতের কাছে আছি আন্টি, কিন্তু আপনি তো উঠতে পারছেন না, কি করব? এই ছামড়া, তোরে কিন্তু আমি দেখালুমু। দেখে দেখি কম করবেন। এখন চলেন, আপনাকে একটু উঠিয়ে দেই। জুতা মেরে গরুদান করা হচ্ছে? প্রয়োজন নেই, আমি একাই উঠতে পারবো। ও বাবা রে, আমি মরে গেলাম রে, আমার কোমরটা মনে হয় পুরোটাই ভেঙে গেল রে। দেখেছেন, আসলে এই মানুষের উপকার করে লাভ নেই। নিজে থেকে উপকার করতে চাইলাম, কিন্তু আপনি চাচ্ছেন না। ঠিক আছে, তাহলে আমি গেলাম, যে আমাকে আবার বাজারে যেতে হবে।
এই, আপনি কি মানুষ? একটা মেয়ে মাটিতে পড়ে আছে, একে তো অন্যায় করেছেন, তার উপর আপনি আমাকে উঠাচ্ছেন না। ভাই রে ভাই, মেয়ে মানুষের নেকামল দেখলে আমার মন চায় যেখানে পানি নাই ওইখানে ডুইবা মরি। ন্যাকামো আপনি করেছেন, নিজে ফেলে দিয়েছে, আবার কথা বলে। মেয়েটার এমন বাচ্চামো কথা শুনে একটু হাসি চলে আসে। এই, আপনি হাসছেন? বাঁদর, হনুমান পোলা। আপনি আমাকে যতটা না গালি দিয়েছেন, মনে হয় না সারা জীবন ধরে এতগুলো গালি আমি একসাথে কারো থেকে শুনেছি। বলবেই তো, আপনি যেই ফাজিল ছেলে, আপনাকে কি বলবো? আপনাকে তো দেখতে মনে হয় একটা দানবের মতো, একটা আস্ত হাতি গিলে খেতে পারবেন। এখন কি বসে বসে আমার সাথে ঝগড়া করবেন? তাহলে আমি চলে গেলাম, আমার কাজ আছে। এই সরি, না আমি একাই উঠতে পারবো না, আমাকে একটু ধরে উঠিয়ে দেন। একটু যেহেতু পেরেছি তাই আর হাতছাড়া করতে পারবো না, তাই আমি মেয়েটার হাত ধরে ওকে উঠালাম। মেয়েটা আমার শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটা হাত ধরতে আমার শরীরের উপর দিয়ে কেমন জানি না একটা শিহরণ বাতাস চলে গেল। এই, আপনি এভাবে তাকে কি দেখছেন? হ্যাঁ, চোখ নিচে নামান, নয়তো কিন্তু চোখ দুটো এক্ষুনি খুলে ফেলে দিব। কি করবো বলেন? আল্লাহ পাক আপনাকে বানিয়েছে এমন যে কেউ আপনার দিকে তাকালে চোখ সরানো যায় না। ন্যাকা, কথা তো ভালোই জানেন, একটা মেয়েকে পটানোর জন্য তো দেখছি ভালোই ওস্তাদ। তো এখন বলেন আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? কোথায় আবার? আমি একটু বাজারে যেতে চাইছিলাম, আমার বাসায় কিছু নেই, বাজার করতে হবে, তাই বাজারে এসেছিলাম, কিন্তু সব কিছু তো আপনি নষ্ট করে দিয়েছেন, এখন আমি বাজারে যাব কি করে? ঠিক আছে চলেন। এরপর আমি মেয়েটাকে ধরে বাজারের দিকে নিয়ে গেলাম, কারণ বাজারটা সামনে ছিল। মেয়েটা অনেকবার বারণ করার সত্ত্বেও আমি মেয়েটার কোনো কথা না শুনে মেয়েটাকে বাজারে নিয়ে যাই। আর ঈশানকে কল করে বলে দিই হোস্টেল থেকে খাবার কিনে নেওয়ার জন্য, কারণ আমি আজকে বাজার আনতে পারবো না। বিষয়টা বলেছি পরে খুলে বলবো। বাজারে এসে সবজির দোকানে আসলাম, তখন ওনাকে বললাম কী নেবেন। তখন আমাদের কথা শুনে সবজিওয়ালা বলে ওঠে, আমি তো লোকটার কথায় কি বলবো, মুচকি হাসতে লাগলাম। দেখলাম এদিকে মেয়েটা তো রেগে আগুন হয়ে আছে। তখন লোকটার বলতে লাগলো, ভাই এখান থেকে এসব যেগুলো নেন এগুলো অনেক ভালো হবে, ভাবির অনেক পছন্দ হবে। ভাবিকে দেখে তো মনে হচ্ছে ভাবি কিছুদিন মনে হয় না খেয়ে পড়ে আছে। আপনি ভাবির কেয়ার করছেন না কেন? দেখেন না শুকিয়ে গিয়েছে দিন দিন। ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না, ভাবিকে কিছু খাওয়াচ্ছেন না। এত একটা সুন্দরী মেয়ে আপনার কপালে পড়েছে, কিন্তু আপনি ওই হীরাকে নিজে যত্ন করছেন না। এই মিয়া, এই, আপনাকে এত কথা কে বলতে বলেছে? আপনি সবজি বিক্রেতা, সবজির কি হয়েছে না হয়েছে ওসব নিয়ে কথা বলবেন। আমার কি সমস্যা এই নিয়ে আপনাকে কেউ পণ্ডিতগিরি করতে বলছে? আরে ভাবি রাগ করছেন কেন? আমি তো একটু ভাইকে বলেছিলাম আপনার টেক কেয়ার করার জন্য। আসলে ভাই একটু টেক কেয়ার করছে, আমি দেখতে পাচ্ছি। এরপরেও আপনাকে বলছি, যেই তো শক্তভাবে ধরে রাখে, যদি বাতাসের সাথে উড়ে চলে যান। আসলে মেয়েটা একটু চেকুম টাইপের, কিন্তু এতটাও না। আমি বুঝতে পেরেছি লোকটা যে একটু মজা করে নিচ্ছে। তখন আমি লোকটার উদ্দেশ্য করে বলি যে কোন মেয়েটা। একটু পর মেয়েটা দেখে রেখে যায়। কি বলবো ভাই, আপনার ভাবি তো কোনো কথাই শোনে না। আমি ওকে কতবার বলেছি পেট ভরে খাওয়ার জন্য, কিন্তু ও তো এতটুকু খেয়ে শেষ বলে। আর খোঁজেই তো কী করবো বলেন। মেয়েটা তো ফর্সা মুখ রেগে লাল হয়ে গেছে, কি বলবো, তাকাতেই ভয় লাগছে। তখন মেয়েটাকে বললাম, প্লিজ রাগ করেন না, কি লাগবে বলেন। কেন? আপনি নিয়ে নেন পছন্দ অনুযায়ী, আমি তো কিছু না, আমাকে তো আপনার বউ বানিয়ে দিলেন। বুঝলাম মেয়েটা রেগে আছে। এরপর সবগুলো বলে দিল। তারপর এক একটা মেয়েটাকে ধরে মেয়েটার বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটাকে বাজার থেকে বের হতে ইচ্ছা করে মেয়েটা বলে ওঠে, এই, আমি হাঁটতে পারছি না, আপনি এখন আমাকে কিভাবে নিয়ে যাবেন জানি না, আপনার জন্য আমি পড়ে গিয়েছি। আমাকে চিকন বলে খেলা করা, তাই না? এখন দেখাবো আমি কি করতে পারি। এখন চান্দা তোমাকে যে আমি কি করে হয়রানি করব তুমি নিজেও জানো না। তো এখন আমি কি করতে পারি শুনি? আমি কি এখন আপনাকে কোলে নেব? এখানে যেহেতু কোনো গাড়ি পাওয়া যায় না, তাই আপনাকে তাই করতে হবে, কারণ আপনার জন্য আমি হাঁটতে পারছি না। আর সমস্যা কি? আপনি তো বললেন আমি নাকি বাতাসের সাথে করে চলে যাই। আরে আমি তো ওই সময় দোকানে 100 টাকা দিয়ে এমন কথা বলেছি যেন আমার মনটা একটু শান্তি পায় আপনাকে রাগাতে দেখে। কিন্তু আপনি কম করে হলেও তো 80-90 কেজি হবেন। এখন এত ওজনের মানুষ আমি কিভাবে তুলে নিয়ে যাব বলেন? শয়তান পোলা, মাত্র আমাকে বলেছে আমি নাকি পাতলা সিঙ্গেল, এখন বলে
80-90 কেজি। তবে রে, একদম মেরেই ফেলবো। মেয়েটা আমার গলাটা চেপে ধরলো। তখন আমি তার কাছাকাছি এসে বললাম, সরি, ঠিক আছে, খুলে নিয়েছি। আধা ঘন্টা ধরে মেয়েটাকে কোলে নিয়ে আমি মেয়েটার বাসার রাস্তা দিয়ে আসছি। কি আমাকে এখন বউ বানানোর সব শখ মিটে গেছে? না, যদি পারতাম সারা জীবন এমনভাবে জড়িয়ে ধরে রাখতাম। মেয়েটার বাড়ি চলে এসেছি, মেয়েটাকে নামিয়ে দিয়ে কথাটা বললাম। একটা মেয়েকে পটানোর জন্য যা প্রয়োজন সব কিছুই দেখি আপনার জানা আছে, কোনো কিছু অজানা না। কাউকে পটানোর জন্য এক্সপেরিমেন্ট রাখি কি না তা জানি না, কিন্তু আপনাকে দেখে মনটা বলতে বাধ্য হয়, তাই আর কি। বাপরে, এত সাহিত্য আপনার থেকে জানা লাগবে না ভাই। এখন দে তো, আমার বাসায় চলে আসেন। তাহলে চলেন, আপনাকে একটু চা খাওয়াই। তাহলে মিস করবো কেন? তাই মেয়েটার সাথে চলে গেলাম। গিয়ে রুমে গেলাম, দেখলাম কেউ নেই। তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাসায় কি আর কাউকে দেখতে পাচ্ছি না যে? আমার পরিবারের আমি ছাড়া আর কেউ নেই, আমি একাই থাকি। ও আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? জি, আমি নীলা তালুকদার। একটা কথা বলবো? হ্যাঁ তো, সময় ধরে কি বলছেন? আপনার মাথা। মেয়েটার হাসির দিকে অপলকভাবে তাকিয়ে আছি। তখন মেয়েটা আবার বলে, কি হলো? হ্যাঁ বলছি, আপনার বয়ফ্রেন্ড আছে? না, নেই। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তার মানে রাস্তাটা ক্লিয়ার আছে? কিছু বলছেন? না, কিছু না। মেয়েটা চা বানিয়ে দিল। চাটা মুখে দিতেই অসাধারণ লাগলো, কিন্তু মেয়েটাকে রাগানোর জন্য বললাম, ছি, এ কিরকম বাজে চা হয়েছে। এই যে চায়ের মধ্যে তো চিনির বদলে আপনি লবণ দিয়ে দিয়েছেন। এইরকম বাজে চা কেউ খায়? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? কই দেখি তো, চাটা একটু দেখি তো, আমি নুন দিয়েছি কোথায়? আমি যে চাটা চমক দিয়েছি, মেয়েটা ওইটা দেখে তখনই আমার দিকে ফিরে এসে বলতে লাগলো, কি ফাজিল ছেলে রে। তবে না, তোর খবর আছে। তুই আমার নামে বদনাম করছিস। আজ পর্যন্ত কেউ বলেনি আমি জিনিস খারাপ হয়েছে, কিন্তু আমাকে সব সময় অপমান করেই যাচ্ছিস তুই। মেয়েটা কথাটা বলে আমার দিকে তেড়ে আসবে, তখনই ফ্লোরে আবার পড়ে যায়। এখন মনে করে আরও একটু বেশি ব্যথা পেয়েছে। মেয়েটাকে দেখলাম ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তা আমি মেয়েটাকে ধরে ওর রুমে নিয়ে গেলাম। আমার মনে হয় আপনার কোমরে যদি একটু গরম তেল মালিশ করে দেওয়া যায় তাহলে হয়তো বা ভালো হবে। মানে আপনি কি বলছেন? এখন আপনি কি আমাকে তেল মালিশ করে দেবেন? এই মেয়ে, একদম চুপ। এমনিতেও তুমি ব্যথায় কাতরাচ্ছ, এরপরে আমি কিছু করতে যাচ্ছি তা তো মানা করছো। এখন যদি এটাও না করে দিই তাহলে তুমি করতে পারবে না। আমাকে আপনি বোকা দিচ্ছেন কেন? মেয়েটাকে আরও একটা ধমক দিলাম। মেয়েটা আমার এমন ধমকে চুপ হয়ে গেল। আমি মেয়েটা রান্না করে গিয়ে তেল নিয়ে এসে গরম করে তেলটা রুমে নিয়ে যাই। ও, ওর নাম তো এখন নীলা। মেয়েটা বলে কী লাভ? আমি গরম তেল নিয়ে আসি দেখি মেয়েটা চিৎকার করে বলে ওঠে, এই, আপনি চোখ দুটো বেঁধে নিন। এ নিন, এটা দিয়ে চোখ দুটো বেঁধে নিন, নয়তো কিন্তু আমি আপনাকে তেল লাগাতে দেব না। মেয়েটার কথায় আমি একটু চোখ দুটো বলিয়ে নিই। এরপরে তেলটা হাতে নিয়ে আমি মেয়েটার কোমরের মধ্যে মালিশ করতে লাগলাম। আমি কিন্তু এক চোখ দিয়ে মোটামুটি বেশ ভালোই দেখতেছিলাম। মেয়েটার ফর্সা কোমরের মধ্যে একটা কি সুন্দর তিল। ইস, কি যে এখন রোমান্টিক ফিল হচ্ছে। আমি খেয়াল করলাম আমার প্রতিটা ছোঁয়ায় মেয়েটা কেমন জানি কেঁপে উঠছে। প্রায় 10 মিনিট পর্যন্ত মালিশ করার পর দেখলাম মেয়েটা এখন মোটামুটি সুস্থ আছে। প্লিজ আপনি এখন যান, যা করেছেন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ এসে যদি দেখে ফেলে তাহলে অনেক খারাপ কিছু ভাবতে পারে। আচ্ছা ঠিক আছে, যাব। আমার ফোনটা না খুঁজে পাচ্ছি না, একটু কল করেন তো। মেয়েটার কাছ থেকে মেয়েটার ফোন নিয়ে আমার ফোনে কল করি। আমি আমার ফোনটাকে রেখে দিই, কিন্তু মেয়েটার নাম্বার নেওয়ার জন্য কলটা করি। তখন আমার ফোন চলে আসে। তখন মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আপনাকে না কিছু বলার নেই, মন চায় টিভি খেয়ে ফেলতে। আমি আর মেয়েটার কাছে গেলাম না, ওখান থেকে বেরিয়ে এলাম। এখন সোজা হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে এসে দেখি ঈশান ভাই খাওয়া দাওয়া করছে। আমাকে দেখে বলে ওঠে। তখন ঈশানকে সব কিছু খুলে বলি। ঈশান সব কিছু শুনে বলে ওঠে, কি রে ভাই, তুই কোথায় গিয়েছিস? আমি সে কখন ভাত রান্না করেছি, আর খাবার তো আমি রেস্টুরেন্ট থেকে এনেছি। ভাই, তলে তলে এত যে চলে গিয়েছিস, কিন্তু আমরা যখন বলতে চাই তখনই হরতাল বলিস, তাই না? তাহলে তুই অবশেষে তোর ভালোবাসার মানুষকে কে খুঁজে পেলি। তুই সত্যিই কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ ভাই, সত্যি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। যাই হোক, মেয়েটার ঠিকানাও জানলাম, নাম্বারটাও জানলাম। এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ি, কারণ আজকে প্রচুর পরিমাণ আমাকে পরিশ্রম করতে হয়েছে।
শালা হারামজাদা, তুই যে কি করছিস আমি ঠিক বুঝতে পারছি। তোর যে বেটে বেটে সব কিছু পেট। আরে ভাই তুমি এইভাবে বলো না, তুমি আমার সন্টু মন্টু দুইটার মতো 2 নাম্বার বন্ধু। পেছনের সাথে ঈশানের সাথে আরও কিছু কথা বলে আমি খাওয়া দাওয়া করে রুমে একটু শোয়ার জন্য বিছানায় গাটা এলিয়ে দিলাম। ঘুমানোর আগে নীলাকে একটা কল করব, তাই এখন ঘুমিয়ে নিচ্ছি। রাত অনেক হয়, একটু কথা বলবো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে এরপর চার দোকানে গিয়ে চা খেয়ে এরপর বাসায় চলে আসি। সন্ধ্যার পরে ভাবলাম নীলাকে একটু কল করি। প্রথম কয়েকবার কল ঢুকলো কিন্তু ফোনটা রিসিভ করলো না। 2-1বার রিং দেওয়ার পরে ফোনটা ধরে ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোন ধরছি না, তাহলে এতগুলো কল করছেন, কে আপনি? কেন বিরক্ত করলাম মনে হয়? আমি কারো আননোন নাম্বার ধরি না, আর এখন আপনি বারবার করে বিরক্ত করছেন, তাই কলটা ধরতে বাধ্য হলাম। অপরিচিত নাম্বার থেকে তো শুরু অনেক কিছু। আপনার কথা বুঝতে পারলাম না, কি শুরু হয়? ওই যে আপনার সাথে আমার দেনা পাওনা। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, কি দেনা পাওনা? আপনি আমাকে চেনেন নাকি? কেন, পরিচয় থাকলে কি কথা বলা যায়? অপরিচিত হলেও তো অনেক সময় কথা বলা যায়, আর অপরিচিত মানুষের পরিচিত হতে সময় লাগে আর কতক্ষণ। ও আচ্ছা, এত সময় পর বুঝতে পেরেছি। তাহলে মজনু আপনি? তাহলে বলুন, আপনার জন্য কি করতে পারি? না কিছু না, আসলে আপনার বাসায় আমি একটা জিনিস রেখে এসেছি, ওই জিনিসটা আপনার থেকে চাই। আপনি আবার আমার বাসায় কি রেখে গিয়েছেন যে আমি তো দেখি নাই? আপনি কিছু নিয়ে আসতে। আমি ঠিকই নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে সেটা রেখে দিয়েছি, আপনি ওটা আমার কাছে নিজের করে রেখে দিলেন। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, মাথার মধ্যের উপর দিয়ে চলে যাচ্ছে। আপনি কি রেখেছেন আমার কাছে? আসলে আমার মনটা না খুঁজে পাচ্ছি না, সেই মনটা কোথায় জানি রেখে এসেছি, সেটাই খুঁজেছি। রোম্যান্টিক কথা তো ভালোই দেখে আপনি পারেন। একটা মেয়েকে কিভাবে কথা বলে ফাঁসাতে হয় সব কিছু দেখে আপনার জানা আছে। নীলার সাথে আরও কিছু সময় কথা বলে এভাবে রাতটা পার করে দেই। বেশি রাত করা যাবে না, সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। এমনিতেও প্রায় 10-12 দিন তো ভার্সিটিতে যাওয়া হয়নি। যাই হোক, ঘুমিয়ে যায়, পরেরটা না হয় পরে কথা হবে। ভাই, তোর জন্য আমি নিজেও 10 দিন কিন্তু ভার্সিটিতে যেতে পারি। আর শুনেছি ইংলিশ ম্যাম নাকি খুবই ডেঞ্জারাস, যাকে তাকে কিন্তু পিটিয়ে লাল করে দিতে পারে। ভাই, কোন সম্পর্কে সব কিছু জেনেছি। আর একটা ভালো কথা, এতটুকু শুনেছি ওই সুন্দরী মেয়েদের কোনো বয়ফ্রেন্ড নেই, তাই রাস্তাটা ক্লিয়ার। আমার জন্য ভালো হয়েছে, পটাতে পারলে আমি তো লাল লাল। এত উত্তর একজন আছে, তাই তুই ওটার দিকে নজর না দিলেই হবে। হ্যাঁ, আমি আমার টাকা পেয়ে গেছি, তাই আমার আর কারোর প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো। আগামীকালকে তো আবার ভার্সিটি যেতে হবে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন পেছন থেকে ঈশান ডেকে বলে, আরে ভাই, এত তাড়াহুড়া কিসের? আমিও তো যাব, আমার জন্য একটু অপেক্ষা কর না। এত পাগল হয়েছে কেন আজকে? আরে ভাই, এমনিতেই আব্বু কয়েকবার জিজ্ঞেস করেছে আমি কি কলেজে ঠিক মতো যাই কিনা। আজকে যদি ক্লাসে না যাই তাহলে হয়তো বা কল করতে পারে, তাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, চল, আমার হয়ে গেছে। এখন ওই রওনা দিয়ে সামনে দিয়ে একটা রিক্সা নিয়ে নি চল। কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা ভার্সিটির গেটের সামনে চলে আসলাম। প্রবেশ করে দেখি প্রিন্সিপালের রুমে গেলাম, ওনার সাথে দেখা করলাম। এরপর প্রিন্সিপাল স্যার নিজেই আমাকে ক্লাসটা দেখিয়ে দেয়। ক্লাসটা শুরু হতে এখনও দেরি আছে, তাই ভাবলাম ক্যাম্পাসটা ঘুরে ঘুরে একটু দেখি। ক্যাম্পাসটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমাদের গ্রামে যেসব ক্যাম্পাসগুলো আছে ওদের থেকেও এতটা সুন্দর ঢাকা শহরে এমন ক্যাম্পাস হতে পারে আমার জানা ছিল না। ক্যাম্পাসটা দেখে মন ভরে গেল, কারণ আমার খুব পছন্দ হয়েছে, তাই একটু এদিকে সেদিকে ঘুরে এলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কাতে মেয়েটার বইগুলো পড়ে যায়। আমি সরি বলে বইগুলো উঠাতে যাব, তখন এই মেয়েটা মোটে ভেমে চশমাটা ঠিক করতে করতে বলতে লাগলো, সমস্যা নেই, আমি তাড়াহুড়ো করতে গিয়েই এমনটা হয়েছে। আপনার কোনো এতে দোষ নেই, আমি বরঞ্চ এতটা তাড়াহুড়ো করেছি। তো এভাবে আপনি হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন যে কোথাও কিছু না দেখে মানুষের সাথে ধাক্কা খেয়ে বেড়াচ্ছেন? আরে বলবেন না, আমি বাসায় আমার কার্ডটা ফেলে দিয়ে এসেছি। কার্ডটা আমার জন্যই এত পাগল হয়ে যাচ্ছি। কার্ডটা ছাড়া তো আমাকে ক্লাসে ঢুকতেই দেবে না, সেই জন্যই এতটা পাগল হয়ে যাচ্ছি। 1 মিনিট, আপনাকে তো এর আগে এই ভার্সিটিতে দেখিই নাই। আর আপনি কোন ইয়ারে আছেন? আমি তো নতুন, এখানে অ্যাডমিশন নিয়েছি, এই তো মাত্র ফার্স্ট ইয়ার। ও
আচ্ছা, এখন তো আপনাকে দেখিনি। আর আমিও ফার্স্ট ইয়ারে, কিন্তু আপনিই দেখলাম মাঝপথে এসে ভর্তি হলেন। আরে আর বলেন না, আমার গ্রামে ভালো লাগে না, তাই ঢাকায় চলে এসেছি। একটু মিঠা কথা বললাম, তখন মেয়েটা একটু মুচকে এসে বলল, এখানে আপনার ভালোই লাগবে, কারণ ক্যাম্পাসটা এখানে মোটামুটি ভালোই আছে, তাই আপনার কাছে ভালোই লাগবে। আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, তাহলে ট্রেনটা করা যায়। আমি শ্রাবণী। জি আমি নিলয়, চলেন আপনার সাথে যাই। আপনি কোথায় উঠেছেন? আরে সমস্যা নেই, আর আপনি আপনি করিয়ে বলা লাগবে না, এখন থেকে তুমি বললেই হবে। আর আমি এই যে সামনে গার্ল হস্টেলে, সমস্যা নেই, আমি গিয়ে নিয়ে আসছি, বেশি সময় লাগবেই না। কথাটা বলে মেয়েটা হন্তদন্ত হয়ে তার হোস্টেলে যাওয়ার জন্য রওনা দেয়। আর আমি এদিকে ক্যাম্পাসে বসে আছি। হাতের দিকে তাকিয়ে দেখি ক্লাসের সময় হয়ে গেছে। দেরি না করে আমি ক্লাসের দিকে গেলাম। ক্লাসের দিকে গিয়ে সবাই ক্লাসে অ্যাটেন্ড করছে। আমি গিয়ে পেছনে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ি। তখনই দেখলাম ওই শ্রাবণী নামের মেয়েটা চলে এসেছে। মেয়েটা এসে আমার পাশেই বসলো। তখনই সবাই গুড মর্নিং বলে দাঁড়িয়ে পড়লো। দেখলাম প্রিন্সিপাল স্যার এসেছে। প্রিন্সিপাল স্যার এসে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে, কারণ তার ছোটোবেলার বন্ধু ছেলে বলে কথা, তাই নির্দেশনা সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। কারণ একটাই, আমি যে বছরে মাঝে মাঝে এসেছি তাই কাউকে চিনি না, তাই সবাইকে বলে দিয়েছে আমাকে সব কিছু বোঝিয়ে যাওয়ার জন্য। সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যার ওখান থেকে চলে যান। এরপর স্যার আসেন ক্লাসে। স্যার এসে সবাইকে ক্লাস নিতে থাকেন। তুমি তো কিছুদিন ধরে পড়া কিছুই বোঝোইনি, তাই তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে সব কিছু করে না হয় রাতে বুঝিয়ে দেব। আমি শ্রাবণীকে আমার নাম্বার দিলাম। যখনই সবাই আবার গুড মর্নিং ম্যাম বলে দাঁড়িয়ে পড়ে, বুঝলাম না এত সময় চার্জে কিন্তু কেউ দাঁড়ায়নি, শুধু প্রিন্সিপালের সময় দাঁড়িয়েছে। এখন কি এসেছে যার জন্য সবাই দাঁড়িয়ে গেল, বিশেষ করে ছেলেরা। আমি তখনই পেছন থেকে দেখতে পাই কেউ মেয়েলি কণ্ঠে বলে ওঠে, গুড মর্নিং, সমস্যা নেই, তোমরা বসে পড়ো, দাঁড়ানোর প্রয়োজন নেই। যাই হোক, তোমাদেরকে যে গতকাল সফটওয়্যারটা বোঝানো হয়েছে সবটা তো বুঝেছো, তাই না? তাহলে আজকে তোমাদের কাছ থেকে ওই বিষয়ে কিছুটা আমি জানতে চাই, তোমরা বলতে পারবে তো? কণ্ঠটা আমার কাছে কেন জানি না চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ওরা দাঁড়িয়ে আছে সেজন্য দেখতে পাচ্ছি না যে কে কথা বলছে। তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসে পড়ো, তোমাদের জন্য তো ওরা দেখতে পাচ্ছে না। তখনই এইসব স্টুডেন্ট বসে পড়ে, বিশেষ করে ছেলেরা, কারণ মেয়েরা কেউ দাঁড়ায়নি, ছেলেরাই দাঁড়িয়েছে। তখন তাকে দেখতে পেলাম, কারণ সামনে দিয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, হ্যাঁ আপনাদের গল্পের নায়িকা, যাকে আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছি, এবং কি সে এখন আমার কলেজের ম্যাডাম। এখন দেখছি বিপদে পড়ে গেলাম। এখন তো ম্যাডাম কি করবে বুঝতে পারছি না। ধুর, ম্যাডাম হয়েছে তো কি হয়েছে, একটু বেশি ভালোবেসে ফেলেছি, তাহলে আর কি, জুনিয়রের ভালোবাসা আরও রোমান্টিক বেশি হয়। নীলা এখনও আমার দিকে তাকায়নি, কারণ আমি পেছনে বসে আছি। পেছনে বেঞ্চে চুপ করে বসে আছি। ও যখন মাঝখানে আসে তখন আমার দিকে তাকাতে ও চোখ পড়ে। তখন যেন আসমান থেকে পড়ার মতো অবস্থা। প্রথমত ও যখন ক্লাসরুমে আমাকে দেখতে পায় তখন ওর চোখ দুটো কেমন জানি বড় বড় হয়ে যায়, আর কপাল থেকে গাম বের হচ্ছে। ও এখানে, তার মানে ওকে আমার স্টুডেন্ট? হায় আল্লাহ, আমি কিভাবে ছিলাম, ও তাহলে কি আমার জুনিয়র? নীলা তার নিজের মতো করে সফটওয়্যার বলছে, আর আমার দিকে কীভাবে যেন তাকিয়ে আছে। তখন শ্রাবণী আমার দিকে ঘেসে বসে আমার হাতটা ধরে বলে ওঠে, এই তোমার ফোনটা দাও তো, তোমার ফেসবুক আইডিটা আমার সাথে অ্যাড করে নাও, কারণ তোমার সাথে অ্যাড হওয়াটা আমার জরুরি। খাটাস ব্যাটারে, দেখ না মেয়েটার সাথে কিভাবে চিপাচিপি করে বসে আছে, আর মেয়েটার সাহস কম না, আমার জিনিসের উপর হাত বাড়ায়। শ্রাবণী আমার থেকে আমার ফোনটা নিয়ে নেয়, আমার ফোনের লকটা খোলার জন্য বলে। তখনই নীলার কাছে চলে আসে। নীলার কাছে এসে রাগে চোখে বলতে শুরু করে। নীলার দিকে খেয়াল করলাম ও কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। তখন নীলা শ্রাবণীকে বের করে দিয়ে আমার উদ্দেশ্যে বলতে শুরু করে, এই তোমাদের সমস্যা কি? দাঁড়াও, এই মেয়ে, তোমাকে যে গতকাল সফটওয়্যারটা বোঝানো হয়েছে সেটা বলো। আসলে ম্যাম, ওই সফটওয়্যারটা আমি বুঝিনি। গতকাল এত বুঝিয়েছে, তারপরে তোমার মন কোথায় ছিল? সারাদিন কি ছেলেদের সাথে এইভাবে চেপে চেপে করে বুঝতেই তোমার ভালো লাগে, তাই না? আর এইসব করলে কি তোমার পড়া হয়ে যাবে? যাও, এখনই বাড়ি যাও। আপনি এতদিন ধরে কোথায় ছিলেন, আর হুট করে এখন কোথায় আসলেন? আপনাকে তো এর আগে দেখিনি। কি একটা ভাব নিচ্ছ তাই না? ঠিক আছে, সমস্যা নেই, আমার যখন সময় আসবে তখন বুঝিয়ে দেব আমিও কি করতে পারি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন?
না ম্যাম, আমি আসলে নতুন অ্যাডমিশন নিয়েছি। আমি আসলে এতদিন ক্লাস করতে পারিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম। এমন কি সমস্যা যে সমস্যার মধ্যে তুমি ইম্পর্টেন্ট ক্লাস করতে আসতে পারোনি? ম্যাম, কথাটা কি বলাটা জরুরি? যদি কথাটা না বলে কিছু হবে? হ্যাঁ, কথাটা অবশ্যই বলতে হবে। যদি না বলো তাহলে তোমাকে আমি এখান থেকে বের করে দিব। ম্যাম, কথাটা যেহেতু পার্সোনাল, তা চাইছি আমি কথাটা আস্তে আস্তে কানে কানে বলতে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে বলো কি কথা। আসলে ম্যাম, আমি না একটা সিনিয়র ম্যামের প্রেমে পড়ে গেছি, তাই আসতে পারিনি। এখন কি করবো বলেন? যেহেতু প্রেমে পড়ে গিয়েছি, হাত পা তো ভাঙতে হবে, তাই ওইটা ভেঙে আমি পড়েছিলাম। নীলা দেখলাম কেমন একটা লজ্জা পেল। এরপরে হঠাৎ করে রেগে বলে ওঠে, ফাইজলামো করার ঠিকানা পাও না? যাও এখনই ক্লাস থেকে বের হয়ে যাও। আর কখনো যদি এমন বেয়াদবি করো তাহলে কান ধরে বের করে দেবো। মার ডালা। মাত্রই দেখলাম লজ্জা পেল, এখন আবার রাগ দেখাচ্ছে। তোর বাবা, মেয়েটির মনটায় বোঝাই বড় কঠিন। ক্লাস থেকে বের হয়ে আমি ক্যাম্পাসের দিকে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। শ্রাবণী আমাকে বের হতে দেখে বলে, আরে বলো না, আমার কাছে নীলা ম্যাম একদমই ভালোই লাগে না। উনি সবসময় রাগী মানুষ, সবসময় রাগী কথাই বলেন, তাই ওরা ক্লাস করতে আমার ইচ্ছেই করে না। তুমি বসে আছো, তাই তোমার সাথে আমি বসেছিলাম। আসলে ভাবলাম কিছুক্ষণ পর তো ক্লাস শুরু দেবে, তাই ভাবলাম একটু বাইরে দাঁড়িয়ে থাকি। যখনই নীলা বের হবে তখনই ওর সাথে কথা বলার চেষ্টা করব। কিছুক্ষণ পর ক্লাসটা শেষ হয়ে যায়, আর মনে মনে ভাবছি নীলাকে হয়তো বা আজকে প্রপোজ করে দেওয়াই ভালো হবে। তখন আবার না কেউ তখন উড়ে এসে জুড়ে না বসে। তাই যে চিন্তা তাই সেইটাই করলাম। কিরে বন্ধু, বুঝলাম না তোকে নীলা ম্যাম কেন তাড়িয়ে দিল? আমাকে তো কিছুই বললো না। আমি তো তোর মতোই অনেকদিন ক্লাসে আসিনি, কিন্তু আমাকে তো কিছুই বললো না। আর যাই বলিস না কেন ভাই, আমার কিন্তু নীলা ম্যামকে খুব ভালো লেগেছে। আমি তো প্রথম দেখাই ক্রাশ খেয়ে পড়েছি। ভাই, তোরে একটা সত্যি কথা বললে তো এখন তুই প্রেম করার আগে চাকা খেয়ে ব্যাগা হয়ে যাবে। মানে তুই কি বলতে চাস বুঝলাম না। আমি তোকে একটা কথা বলতে চাই যে তুই যে ম্যামের প্রেমে পড়েছিস এটার কেউ না, আমার ওই নীলা। এই এই এটাই সেটাই, দুজন একই। মানে ম্যাডাম হবে তোর আদরে বউ? আমি খেলাম জুতার বাড়ি। বন্ধু, তুমি প্রেম করার আগে ছেঁকা খেয়ে ব্যাগা তাহলে। দূর শালা হারামজাদা, ভার্সিটির সব থেকে সুন্দরী ও সিনিয়র ম্যাডামকে নিয়ে গেছিস। শালা সব ছেলেদের অভিশাপ লাগবে তোর উপর। ঠিক আছে ভাই, আর অভিশাপ দিস না। ওই দেখ নীলা ম্যাম বের হচ্ছে, মনে হচ্ছে পিছনের গেট দিয়ে ওনার বাসা। বন্ধু, তাহলে তুই যা, আমি তোর ভাবিকে এগিয়ে দিয়ে আসি। ঠাডা পড়বে তোর উপর শালা। ঈশানকে বিদায় জানিয়ে আমি নীলার পেছন নিতে লাগলাম। পেছনে গিয়ে নীলাকে ডাক দিয়ে উঠলাম, এই যে রাগী ম্যাম, একটু দাঁড়াবেন, আপনার সাথে কথা আছে। জি বলুন, আপনার সাথে আবার আমার কি কথা? এমন করে বলছেন কেন? আমি আবার কি বললাম? এত বাহানা না করে তাড়াতাড়ি বলুন, আমাকে আবার বাসে গিয়ে রান্না করতে হবে। আরে চলেন না, একসাথে হাঁটতে হাঁটতে বলি। আমি নীলার সাথে হাঁটতে লাগলাম। হঠাৎ করে নীলা কিসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে লাগলো। তখন আমি ওকে ধরে ফেললাম। আমার হাতটা সোজা ওর কোমরে চলে যায়। ও কেমন জানি কেঁপে উঠলো। ও চোখ বন্ধ করে ফেলে। আমি ওকে টান দিয়ে আমার বুকের সাথে উঠিয়ে নিই। আপনাকে পড়তে দেব না। আপনার সাপোর্টের প্রয়োজন নেই আমার। চাইলে ফেলে দিতে পারতাম, কিন্তু যাকে একবার ধরি তাকে আমি ছাড়তে চাই না। এই শুনেন, মেয়ে পটানো ডায়লগ আর না মেরে এখন বলেন কি বলতে এসেছেন। আমার কাছে বাসা তো চলে এসেছে, আপনি বাসায় যাবেন না? তোমার কাছে এতটুকুই বলতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন বলছেন ঠিক আছে, এবার যান। মানে বুঝলাম না। আমি তোমাকে ভালোবাসি, তার কোনো উত্তর তুমি আমাকে দেবে না? আমি জানি না, আপনি এখন এখান থেকে যান। পিচ্ছি ছেলের একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। মাঝ রাস্তার মধ্যে একদম দাঁড়িয়ে প্রপোজ করে দিল, সবার সামনে আসছে, মানুষগুলো কিভাবে তাকিয়ে আছে। ঠিক আছে, আপনি যেহেতু অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আমিও দ্বিতীয়টা বেছে নেব। কথাটা বলে ওখান থেকে আমি চলে যাই। সোজা হচ্ছে আমার হোস্টেলে আসতে। তখন আমাকে ডেকে ঈশান বলে ওঠে, কিরে, মাত্র তো দেখলাম তোর মন ভালো। ঠিক তো দেখলাম, হাসতে হাসতে নীলা ম্যামের পিছনে গেলি, এখন মনে মন গম বের করে চলে আসছে কেন? ঈশানকে সবকিছু খুলে বলি। নীলার ব্যবহারের কথা সবকিছু শুনে ঈশান বলে ওঠে, একটা জিনিস আমি ঠিকই বুঝতে পেরেছি। যা বাবা, তুই আবার কবে থেকে সাধু বাবা হয়ে গেলি যে মানুষের মনের কথা তো ঠিকই বুঝতে পারিস? নীলা ম্যাম তোকে ভালোবাসে, তাই এজন্য এমনটা করেছে। তুই কিভাবে বুঝতে পারলি যে নীলা আমাকে ভালোবাসে? বন্ধু, আমি মুখে না কাজে দেখিয়ে দেই।
আর তোকে এখন এমন একটা কাজ করতে হবে যে কাজটা দেখলে নীলা ম্যাম শুধু রাখবে না, সাথে তোকেও নিয়ে চলে যাবে। তোর কথার আগে মাথা আমি কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছিস? আরে ভাই, মেয়েরা একটা জিনিসই সবচেয়ে বেশি জেলাসি ফিল করে, সেটা হচ্ছে সে যদি তার প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখে। মানে তোর কথা আমি আগে মাথা কিছু বুঝে উঠতে পারছি না, তুই একটু ক্লিয়ার করে সব কিছু বলতো আমাকে, কি বলতে চাচ্ছিস? আরে আমি এতটুকু বলতে চাই যে তুই শ্রাবণী আছে না, শ্রাবণীর সাথে একটু ক্লোজ হয়ে কথা বল, ওর হাতে হাত রেখে কথা বল, দেখবি নীলা ম্যাম কিভাবে রেগে যায়, আর দেখবে তোর কি হাল করতে চায়। আরে ভাই, ও কিছুই করবে না, কারণ ও আমাকে ভালোবাসে না। তাহলে আমি শ্রাবণীর সাথে কিছু করলে ও রাখবে কেন বা জেলাসি হবে কেন? ওর তো কোনো কিছুতেই ওর যায় আসে না। তুই আমার কথাটা শোন, দেখবি কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে তোর কথা অনুযায়ী কাজ করব। কথাটা বলে আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করি, এরপর সন্ধ্যাবেলা এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঈশানের কথা অনুযায়ী কাজ করতে হবে, তা আমি আগে থেকে ক্যাম্পাসে চলে আসি। একটু পর দেখলাম শ্রাবণী ক্যাম্পাসে গেট দিয়ে প্রবেশ করছে। আমাকে ক্যাম্পাসে বসে থাকতে দেখে ও এগিয়ে আসে। নীলা এখনও আসার সময় হয়নি, কিছুক্ষণ পর আসতে পারে। নিলয়, তুমি এত সকালবেলা ক্যাম্পাসে চলে এসেছো। তোমাকে যে এত সকালবেলা আমি ক্যাম্পাসে দেখতে পারবো নিজেও ভাবিনি। আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। নিলয়, সত্যি তুমি আমার সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে এসেছো? হ্যাঁ সত্যি, আমি তোমার সাথে দেখা করার জন্যই ক্যাম্পাসে এসেছি। তাহলে তুমি গতকাল রাতে আমার কল ধরনি কেন? কতগুলো তোমাকে কল করেছি, তুমি একটা কলও রিসিভই করনি। আরে গতকাল রাতে তো আমি খুব সন্ধ্যায় ঘুমিয়ে গেছিলাম, তাহলে কি করে কল ধরবো বলো? বুঝলাম, ঠিক আছে। এখন থেকে কল করলে কিন্তু আমার ফোন রিসিভ করবে, ঠিক আছে? আমি চাবনির সাথে হেসে হেসে কথা বলছি, তখনই দেখলাম নীলা মেইন গেট দিয়ে প্রবেশ করছে। আমাদেরকে এমন একসাথে ক্লোজ হয়ে হাসাহাসি করা দেখে ও কেমন যেন রাগে গজগজ করতে লাগলো। কেউ চাইছিল আমাদের দিকে এগিয়ে আসতে, কিন্তু আসেনি। পরে ক্লাসের দিকে চলে যায়। শ্রাবণী ক্লাসে যাবে না, এখন তো মনে হয় নীলা ম্যামের ক্লাস। আরে দূর, বাদ দাও তো। ওই ম্যাডামের ক্লাস করা থেকে না করাই ভালো। উনি নিজেকে কি মনে করে? আমি যদি আমার বাবাকে কল করি, বলি, তাহলে এখনই ওনাকে এই কলেজ থেকে বের করে দেবে। তোমার কথা ঠিক বুঝলাম না। আর নীলা ম্যামকে কলেজ থেকে কিভাবে বের করে দিবে? আরে তুমি হয়তো জানো না, আমার বাবা হচ্ছে এই শহরের এমপি, তাই আমি যা চাই তা হবে। আমি যদি একবার বলি, তাহলে আমার বাবা এই কলেজের যে ওনার আছে ওনাকে বলে সব কিছু করাতে পারে। কিন্তু আমি কখনো আমার বাবার পাওয়ারকে অপব্যবহার করি না। শ্রাবণী আমার হাত ধরে কথাগুলো বলছে। এর মধ্যে নীলার ক্লাসও শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়েছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট আছে। তখনই দেখলাম ক্লাস থেকে নীলা বের হয়ে রাগে গজগজ করতে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলে, ক্লাস ফাঁকি দিয়ে এইসব করা হচ্ছে তাই না? সে কখন ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু তোদের কোনো হিসেব নেই। তোরা দুজন এখানে বসে নষ্টামি করছিস, আর তোকে তো আমি। ম্যাম, এটা আমাদের পার্সোনাল বিষয়। আপনি ক্লাসের ম্যাম, আপনি যা বলার ক্লাসেই বলবেন। বাইরে কিন্তু আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার আপনার একটুকু অধিকার নেই। এই মেয়ে, তুমি নিজেকে কি ভাবো? আর আমি তোমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলছি না, আমি ওকে কথা বলছি। আর ও আমার কি হয় নিজেই তোমাকে নিজে বলে দেবে। নীলা কথাটা বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে আমাকে কলেজ থেকে বের করে নিয়ে আসে। এরপর একটা নির্জন জায়গায় এনে আমাকে আরো দুটো থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোকে কে বলেছে ওই মেয়েটার সাথে এইভাবে হেসে হেসে কথা বলার জন্য? নির্লজ্জ কোথাকার। আমি কি নিজে থেকে কথা বলতে চেয়েছি, নাকি মেয়েটা তো আমাকে কথা বলার জন্য বলেছে? আমি তো বসেছিলাম। না, তুই কেন বলবি? তুই তো সাধু, তুই তো কিছুই জানিস না। তুই তো ভাজা মাছটাও উল্টে খেতে পারিস না। তুমি এভাবে আমাকে বইয়ের মতো শাসন করছো কেন? তুমি কি আমার কিছু হও নাকি? একটু অভিমান দেখে আর ঢং করে কথাটা বললাম। আবার আমার কথা শুনে তখন নীলা বলে, আমি বলবো না তো তোকে কে বলবে? হ্যাঁ, আমি তোর বউ, আর আমি যা বলবো তাই হবে। আমি তোকে শাসন করব। আর যদি কোনো মেয়ের সাথে তোকে এইভাবে দেখতে পাই, তাহলে কিন্তু তোর খবর আছে। নীলাকে এক গাদা কথা শুনিয়ে ওখান থেকে চলে আসলাম। হায় আল্লাহ, আমি ওকে কি বলেছি? আর রাগের মাথায় আমি ওকে থাপ্পড় মেরে ফেলেছি। আমি তো নীলাকে ভালোবেসে ফেলেছি, তাই তো অন্য কোনো মেয়ের সাথে ওকে দেখলে আমার এতটা রাগ বেড়ে যায়। এই ঘটনাটার পর আমার তো মন চায় এখনই লুঙ্গি খুলে ডান্স করতে, কারণ নীলা আমাকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। ও
শুনতে ভালো লাগে। ভার্সিটির সব থেকে সুন্দরী সিনিয়র ম্যাম আমার বউ হবে। ফিলিংসটা একটু ভাবুন, কতই না মজা, তাই না? মনের আনন্দে আমি তো লুঙ্গি ডান্স করতে করতে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে এসে ঈশানকে সব কিছু খুলে বললাম। এরপর খাওয়া দাওয়া করে একটু বসতেই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ফোন স্ক্রিনে বড় বড় করে লেখা আছে, কারণ আব্বু কল করেছে। অনেকদিন ধরে আব্বুকে কল করা হয়নি। আব্বু আমাকে নিজে থেকে কল করেছে। কলটা ধরে রিসিভ করে সালাম দিয়ে বললাম, আব্বু কেমন আছো বলো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু উত্তরই তো খোঁজ খবর নেই। আজ কতদিন হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই, একটা কল তো আমাদেরকেও করলে না। আব্বু পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম, তাই তোমাদেরকে কল করা হয়নি। যাক, তাহলে ঢাকায় গিয়ে আমাদের সার্থক হলো তোকে। জয় হোক, মন দিয়ে পড়াশোনা কর। তোর আম্মু তোর সাথে কথা বলতে চাইছে, কারণ তোর আম্মু নাকি তোর কথা খুব মনে পড়ছে। তুই তোর আম্মুর সাথে কথা বল, আমি বাজারে গেলাম, কিছু কেনাকাটা করতে হবে। কথাটা বলে আব্বু আম্মুর হাতে ফোনটা দিয়ে মনে হয় বাজারে যায়। আম্মু তখন ফোনটা ধরে বলে ওঠে, কিরে বাবা নিলয়, আজ কতদিন হয়ে গেল তুই তোর মাকে একটা কলও দিলি না। তোর মা ভালো আছে নাকি আছে কোনো খোঁজ খবর নিয়েছিস তুই? আম্মু খোঁজ খবর নিইনি, কিন্তু তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? তোর কাছ থেকে তো কখনো খুশির সংবাদ শুনিনি। তাহলে কি এমন খুশির সংবাদ, একটু শুনি তো। আসলে মা, আমি একটা মেয়েকে ভালোবেসেছি, আর ওকে আমি বিয়ে করতে চাই। মেয়েটা দেখতে কেমন, আর মেয়েটার বাসা কোথায়, আর মেয়েটার ফ্যামিলি থেকে কে আছে? আম্মুকে তখন নীলার ব্যাপারে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে আম্মু বলে ওঠে, মেয়েটার ফ্যামিলিতে কেউ নেই, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি মেয়েটাকে ভালোবাসো এবং কি মেয়েটাকে তোর বউ হিসেবে নিতে চাস, আমার এতে সমস্যা নেই। যদি মেয়েটা ভালো হয় তাহলে আমি বিয়েতে রাজি আছি। আম্মু, আমি যদি মেয়েটাকে বিয়ে করি আব্বু কিছু বলবে না তো? না রে বোকা, তোর আব্বু কি বলবে? তোর আব্বু এমনি থেকে বলছিল যে তোকে বিয়ে দিয়ে দিবে, কারণ যদি বিয়ে দিতে লেট করে তাহলে তুই যদি কোনো শয়তানি করিস। তাই জন্য তোর আব্বু এমনি থেকেই আমারে বলছিল যে তোর কোনো পছন্দের মেয়ে আছে কিনা জিজ্ঞেস করতে, তাহলে তোর আব্বু বিয়ে দিয়ে দেবে। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে। আগামীকালকে ক্লাস করতে হবে না, তাই একটু শান্তিতে ঘুমাতে পারবো। সকাল প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু বাজারে গেলাম। বাজারে গিয়ে বাজার করে এসে দেখি ঈশান ভাই নেই। ঈশান ভাইকে একটা কল করলাম। ঈশানকে কল করতে ঈশান কলটা রিসিভ করে বলে ওঠে, নিলয়, আজকে বড় একটা সর্বনাশ হয়ে গিয়েছে। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি তুই চলে আয়। আমি ঠিক বুঝতে পারলাম না তুই কি বলতে চাচ্ছিস। আমি নীলা ম্যামকে বলেছিলাম যে তুই সাজগোজ মেয়ে পছন্দ করিস। কথাটা শুনে নীলা ম্যাম আজকে ইভেন্টে আসার সময় অনেক সুন্দর করে সেজেছিল। যখন নীলা ম্যাম ক্যাম্পাস দিয়ে ঢুকছিল, যত ছেলে ছিল সবগুলো হা করে তাকিয়েছিল, কারণ নীলা ম্যামকে কলেজের সবার থেকে বেশি সুন্দর লাগছিল। তো এতে কি হয়েছে, সমস্যাটা কোথায়, আর সর্বনাশটা কি সেটা তো খুলে বলবি। আরে ভাই, তখনই তো সমস্যা হয়েছে। তখনই চোখ পড়লো আমাদের ওই যে এলাকার নেতা রফিকের ওপর। রফিক হচ্ছে এই কলেজের ক্যাম্পাসের বিপি। ওর ভয়ে কেউই কথা বলতে পারে না। ও নীলামকে পছন্দ করে আর বলে নীলা ম্যামকে বিয়ে করবে। এটা বলে সবার সামনে তুলে নিয়ে যায়। নীলাকে কোথায় নিয়ে গিয়েছে? ম্যামকে নিয়ে কাজী অফিসে গিয়েছে, ওর সাঙ্গুপাঙ্গু সহ। আমি আর দেরি করলাম না, ঈশানের বাইকটা নিয়ে সোজা কাজী অফিসের দিকে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি অনেকগুলো ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। সবাইকে বেদরক কেলানি দিলাম। সবাই কেলানি খেয়ে চিত হয়ে পড়ে আছে। আমি কাজী অফিসে প্রবেশ করে দেখি নীলা কান্না করছে, আর নীলার হাত ধরে আছে রফিক, আর রফিকের সামনে কাজী। তখন কাজী নীলাকে বলছিল কবল বলার জন্য, কিন্তু নীলা কান্না করছে। আমি আর দাঁড়িয়ে রইলাম না, দৌড়ে ওখানে সোজা চলে গেলাম। রফিকের কাছে গিয়ে ওর শার্টের কলা ধরে ওর মেন পয়েন্টে ধাপ করে লাথি মারি। ও তো মাগো বলে এক চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে যায়। শালা আর কোনোদিন বাবা হতে পারবে না, একেবারে দিলাম। তখন কাজীকে বলে আমি নীলাকে বিয়ে করে ভার্সিটি নিয়ে আসি। তখন সবাই যে যার মতো বলতে লাগলো। কারো কথায় কান্না দিয়ে আমি নীলার হাত ধরে আমার হোস্টেলে নিয়ে আসি। দেখলাম নীলা কান্না করছে। নীলার কাছে গিয়ে ওর চোখ মুছে ওকে বললাম, তোমাকে সমাজ কি বলেছে আর কে কি বলবে এগুলো নিয়ে আমি কেয়ার করি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করেছি। সব সময় আমি তোমার পাশেই থাকবো। আমিও তোমাকে ভালোবাসি। কথাটা বলে নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে সব কিছু গুছিয়ে নিতে বলি। তারপরে আমরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ফলে আমাকে সব কিছু খুলে বলে।
আর গিয়ে আমি আব্বু আম্মুকে সব খুলে বলি। আব্বু আম্মু শুনে খুশি হয়। এরপর আমাদের পুরো বাড়িটা সাজানো হয়। আমি বাসায় এসে দেখি আমাদের পুরো বাড়িটা সাজানো আছে। তখন নীলা গাড়ি থেকে নামতে আম্মু নীলার কাছে গিয়ে নীলার মুখ ধরে বলে ওঠে, দেখেছো মেয়েটা কি লক্ষ্মী, আর আমার এমন বাদর ছেলের কপালে এমন একটা লক্ষ্মী মেয়ে আসবে আমি কখনো ভাবিনি। আমি তো সেটাই ভাবছি যে তোমার ফাজিল ছেলের কপালে এমন একটা লক্ষ্মী বউ আসতে পারে। তা আমি তো নিজেও দেখে অবাক হচ্ছি। আমি কখনো ভাবতে পারিনি যে নিলয়ের মা বাবা আমাকে প্রথম দেখাতে গ্রহণ করে নেবে, এবং কি আমার বিশ্বাস সব কিছু যেন ওনারা আমাকে নিজের মেয়ের মতো এইভাবে আচরণ করবে। আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। তখন আমার চোখের পানি মুছে শাশুড়ি আম্মা বলে, বোকা মেয়ে, এভাবে কান্না করছো কেন? না আসলে ছোটবেলার আম্মুর কথা মনে পড়ে গেল তো, আম্মু এমন করতো, তাই আম্মার কথা খুব মনে পড়ছে। একদম একটা মারবো বলে দিলাম। কে বলেছে মনে আমি কে? হ্যাঁ, আমি তোর আম্মু না? আর একটিবার যদি কিছু বলিস আর বার কান্না করিস তাহলে কিন্তু তোর খবর আছে, ঠিক আছে? নীলা হেসে ওঠে। এরপর আম্মু নীলাকে জড়িয়ে ধরে। বারে বা, এখানে যে তোমার ছেলে দাঁড়িয়ে আছে জলজন্ত, তার তো কোনো খবরই নেই। তোমরা তো তোমাদের পুত্র বৌমাকে নিয়ে মেতে উঠেছ। তোকে কি আবার নতুন করে আমাদের ঘরে বরণ করে নেওয়া লাগবে নাকি? চলে আয় ঘরে। অপমান, এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না। আব্বু আম্মু তো নীলাকে নিয়ে ভেতরে চলে যায়, আর আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। তখন পেছন থেকে কেউ বলে ওঠে। আমার আন্ডাকারের বন্ধু রুদ্রকে দেখে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে বলে উঠলাম, বন্ধু তোকে অনেক মিস করেছিলাম, কিন্তু তোর ভাবিকে পটানোর জন্য তোকে কল করিনি। কারণ শালা, তোকে যদি কেউ কল করি তাহলে তুই আগামের কথা বলবি। বন্ধু, আগে সাজেশন সুন্দর তো হয়ে গিয়েছে, এরপর না হয় কথা বলি। সাদি কি বিষয়টা নিয়ে এখন বল, হয়েছে এটা কি, কিভাবে কি বিষয়টা একটু আমারে খুলে বল। তখন রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে রুদ্র বলে ওঠে, বন্ধু কি বলবো, ভাবি না একদম জোস। আর তুই এত বড় একটা ঘটনা ঘটায় ফেলছিস, আমার তো ভাবতেও অনেক গর্ব ফিল হচ্ছে রে। দেখতে হবে না আমি ক্যাডা? এটা তো দেখমু তুই কেডা, কিন্তু বন্ধু আজকে তো তোর বাসর রাত। এই বাসর রাতে তুই নিজেকে পুরুষ বলে তুই প্রমাণ করতে হবে। বন্ধু তোর কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না, বিষয়টা কি খুলে বলতো একটু। হারামজাদা, বাসর রাতে বিড়াল মারার ঘটনা কখনো শুনিসনি নাকি? শালা হাদারাম কোথাকার। শালা, তোর মতো কি আমি জনসেন্সের ভিডিও নিয়ে বসে থাকি নাকি যে আমার সব এক্সপেরিমেন্ট হবে নাকি? বাসর রাতে যদি বিড়ালটা ঠিকঠাক ভাবে না মারতে পারিস তাহলে কিন্তু সারা জীবন তুই বউয়ের কথা শুনতে হবে। বন্ধু বাসর রাতে কিন্তু হর্ন বাজাবে না, আর হেলমেট পরে কাজ করবি, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর দেখিস খাটটা ঠিকভাবে সুস্থ রাখিস, আর সকালে এসে যদি দেখি ভেঙে ফেলেছিস তাহলে তো আরেকটা বিপদ। শালা হারামি, তুই এখান থেকে গেলি, তোর কিন্তু খবর আছে। আজকে বলে দিলাম। আমি আর রুদ্র দুজনে মজা করছিলাম, তখন আম্মু ছাদে এসে বলে ওঠে, কিন্তু তোরা দুইটা কি শুরু করলি? বাসায় তো মেহমান সবাই চলে এসেছে, আর সবাইকে আমি খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছি, আর তুই এখানে বসে আছিস। মেয়েটা তো একা রুমে বসে আছে, ভয় লাগবে? ও কাউকে চেনে নাকি? হাতে গইটা দিয়ে খেয়াল করে দেখি রাত প্রায় 9টা বেজে গেছে। এর মধ্যে আব্বু সবাইকে মনে হয় নিমন্ত্রণ করেছে, তাই সবাই বাসায় চলে এসেছে। ছাদের দিকে তাকিয়ে দেখি মেহমানের হট্টগোল। এর মধ্যে আব্বু সবাইকে জানিয়ে দিয়েছে, সবাই তো দেখি এসে গেছে। আর এদিকে দেখি বাবুর্চি থেকে শুরু করে সব আয়োজন করে ফেলেছে। তখন আব্বু কোথা থেকে এসে বলে ওঠে, আমি পুরো 500 জন মানুষকে দাওয়াত দিয়েছি, আসতে তো হবেই। আর এখন তো সবেমাত্র রাত 9টা, রাত 3টা পর্যন্ত মেহমান আসবে, খাবে, আর একটু অনুষ্ঠান হবে। তোর আম্মু আর আমি যাচ্ছি ম্যামদেরকে সালাম। আর মেয়েটা তো রুমে একা বসে আছে, জাস্ট সেকেন্ড রুমে তুই। কথাটা বলে আব্বু আম্মু চলে যায়, সাথে রুদ্র চলে যায়। আমি রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, রুমের সামনে এসে দাঁড়িয়ে যাই। কেন জানি না আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো। এক তো সিনিয়র, তার উপর ম্যাডাম, ভার্সিটির ম্যাডাম বলে কথা। যদি জোরে একটা দেয় তাহলে তো মনে হয় কান্না করে দেব। ধুর, এত ভয় পেলে হবে নাকি? যত ভয় আছে সব দূর করে দরজা খুলে ভিতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে দেখি নীলা বেনারসি সাজে খাটের উপর বসে আছে। আমি সামনে আসতেই আমার পা ধরে সালাম করে। আমি ওকে আমার পা থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে দিলাম। আচ্ছা, ছেলেদের তো 4টে বিয়ে করার সুন্নত আছে, তাই না? তাহলে আমি 4টে বিয়ে করতে পারবো। কথাটা বলতে দেরি নীলা পেছন থেকে একটা চাকু এনে আমার গলায় ধরে বলে ওঠে, কি বললি তুই? তোর তো সাহস কম না? তুই অন্য মেয়েকে বিয়ে করবি, মানে তাও আবার 3টে? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেবো না।
আরে এটা এখান থেকে সরাও, আমার খুব ভয় লাগছে, যদি কেটে যায় তখন কি করব? কেন বললে আমি আমার ভাগ কাউকে দিতে পারবো না? আরে আমি দুঃখিত, তোমাকে মজা করে বলেছিলাম, প্লিজ এবারটা একটু ছেড়ে দাও। কথাটা বলতে নীলা ছেড়ে দেয়। নীলা তখন শান্ত হয়ে বসে। তখন আমি নীলাকে উদ্দেশ্য করে বলি, ওই শোনো না গো, বাসর রাতে নাকি বিড়াল মারা যায়। আমার না অনেক ইচ্ছে বাসর রাতে বিড়াল মারার। বাসর রাতে বিড়াল মারবে তুমি? বাসর রাতে বিড়াল মারতে পারো? আমার লুচ্চা বন্ধু রুদ্র সব শিখিয়ে দিয়েছে, এতে তো আর আমার সমস্যা হবে না, তাই একটু অভিনয় করেই বলি। কি হয়েছে, তুমি এত চুপ কেন? না, আমি তো মারতে পারি না, তাই মারার জন্য চিন্তা করতেছি। ওমা, তাই নাকি? তোমার বিড়াল মারার এত শখ? মানে এটা বলেই আমি নীলার উপর ঝাঁপিয়ে পড়ি। এরপরে তো তিন নম্বর বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আমাদের মধ্যে। এভাবে সারা রাত যুদ্ধের পর যুদ্ধ শুরু হতেই থাকে। সকালবেলা কারো ভেজা চুলের ঘানে আমার ঘুমটা ভেঙে যায়। দেখি নীলা তার বড় চুলগুলো আমার নাকের সামনে এনে সুড়সুড়ি দিতে লাগলো। আমি তো নীলার হাত ধরে একটা টান দিয়ে নিয়ে এসে আমার বুকে মিশে যাই। ওই ছাড়ো, এক্ষুনি আম্মু ডাকাটাকি করতে পারে, ছাড়ো বলছি। না, ছাড়বো না। নীলা অনেক জোর করে আমার থেকে হাতটা সরিয়ে একটু পিছনে চলে যায়। আমি উঠে নীলার দিকে একটু আগাতে লাগে, নীলা পিছুতে লাগে আর বলতে লাগলো, ওই একদম কাছে আসার চেষ্টা করবে না, আমি কিন্তু তোমার ভার্সিটির ম্যাডাম। একজন ম্যাডামের কাছে আসতে তোমার লজ্জা লাগছে না? আরে তুমি কি বুঝবে, রোমান্স করার জন্য ম্যাডামই যে আমার ভালো লাগে। ম্যাডামের সাথে রোমান্স করতে খুবই ভালো লাগে। আমি তো নীলার নাভির নিচে তিলটার দিকে তাকিয়ে আছি। আমার তো কেমন জানি নেশা নেশা লাগতে শুরু করলো। এই ফাজিল ছেলে, তুই নিচে তাকে কি দেখছিস? একটু লজ্জা শরম করছে না? লজ্জা শরম করবে কেন? হ্যাঁ, আমি আমার বইয়ের সাথে বইয়ের ওইটার দিকে তাকিয়ে আছে, তাতে কি? হ্যাঁ, ফাজিল পোলা, মুখে কি একটা কথাও আটকায় না নাকি? যেমন ক্লাসে তেমনি বলে দাও, কত মানুষ শুনছে কথাগুলো। শুনলে আমার কি? হ্যাঁ, আমার কি? আমি কি করবো? হ্যাঁ, ওরা এমন বিয়ে করতে পারছে না, তাই তো ওরা শুনতে এসেছে। ওদেরকে তুমি বলে দাও যে বিয়ে করে এভাবে বইয়ের সাথে রোমান্স করতে হয়। তোমার মতো আমি এমন নির্লজ্জ না যে আমি ওদেরকে বলে দেব তোমার ছেলে। তুমি বলে দাও। আমি তো নীলার হাত ধরে আবারও ওর কোমরে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর নীলার গোলাপি ঠোঁটের সাথে একদম চেপে ধরলাম। দুজন হারিয়ে গেলাম এক অদ্ভুত দুনিয়ার মধ্যে। আমাদের মধ্যে রোমান্স আর ভালোবাসায় কাটতে লাগলো। এর মধ্যে আমরা আবার ঢাকায় চলে যাই। ঢাকায় নীলা আবার ভার্সিটিতে পড়াতে লাগলো, আমি ওখানে আবার ক্লাস করতে লাগলাম। এর মধ্যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আমি আব্বুর বিজনেসটা সামলাতে লাগলাম। এর মধ্যে 5 বছর কেটে যায়। এই 5 বছরের মধ্যে আমাদের ভালোবাসা আরও বেড়ে যায়। প্রায় 5 বছর পর আমাদের ঘরে ফুটফুটে একটা সন্তান হয়। মেয়েটা একদম দেখতে নীলার মতো, তাই মেয়েটার নাম দিয়েছি লাবণ্য। আমার মেয়ে বড়ই দুষ্ট, বলতে গেলে আমার মতো। ওই শোনো না, আমার না ভালো লাগছে না। কেন, তোমার আবার কি হলো? কি হবে মানে? তুমি সবসময় শুধু তোমার মেয়েকে ভালোবাসো, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমাকে আদর করো না আগের মতো। আসলে সব বইয়েরাই একটু বাচ্চামোটাই বের হয়, আমারটা হয়তো বা একটু বাচ্চা টাইপের বেশি, তাই তো এমন বাহানা আর দুষ্টুমি করে, তাই না? আমি শুধু বাচ্চাকেই ভালোবাসি, বাচ্চার মাকে ভালোবাসি না। ঠিক আছে, আজকে না হয় আমি বাচ্চার মাকেও আরও বেশি ভালোবাসবো। কথাটা বলে নীলাকে কোলে তুলে আমি রুমে নিয়ে যাই। এরপর দরজা লাগিয়ে দেই। আমরা আবারও শুরু করে দিলাম আমাদের বিশ্বযুদ্ধটা। ওই আমি কিন্তু 1 ডজন বাচ্চা চাই। কেন 1 ডজন কেন? কারণ আমার ভয় লাগে যদি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, তখন আমি এতগুলো বাচ্চা নিতে চাই, যতগুলো বাচ্চা নিলে তুমি কখনো আর আমার কাছ থেকে চলে যেতে পারবে না। দুর্বোকা, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না, সবসময় তোমাদেরকে এভাবে আগলে রাখবো আর ভালোবেসে যাব। সত্যি বলছো তো? তাহলে কথা দাও, তুমি কখনো আমাদেরকে ছেড়ে চলে যাবে না। নীলার কপালে একটা কিস করে বললাম, বোকা মেয়ে, আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাব না। আমাদের গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পে কোনো খারাপ দিক বা ভালো দিক থাকলে এটাও অবশ্যই জানাবেন। গল্পটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আর একটা কথা, গল্প কেউ প্লিজ ডাউনলোড করবেন না। ডাউনলোড করলে গল্পের রিস্ক কমে যায়, অনেক সমস্যা ফেস করতে হয় ভাই, প্লিজ দয়া করে এরকম করবেন না। আর গল্পে যদি ভয়েসে ডিস্টার্ব থাকে আমার কিছু করার নেই ভাই, প্রচুর পরিমাণ বানান ভুল, প্রচুর, মানে আমি ভয়েস করতে যে কতটা কষ্ট হইতেছে আমি বইলে বোঝাইতে পারবো না। প্লিজ মানায় নিন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।